Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আমরা আমাদের নতুন অতিথি আজকে নাগরিক সংলাপ অনুষ্ঠানে, সিটিজেন ভিউজ আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে আজকের অতিথি হিসেবে আছেন আমাদের সঙ্গে অনেক প্রথিতযশা রাজনীতিবিদ, অনেক সিনিয়র মানুষ। জনাব খন্দকার গোলাম মুর্তজা, উনি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির সম্মানিত সভাপতি। তো আজকে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা ওনার সঙ্গে কথা বলবো। মোস্তাক মুর্তজা ভাই, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত এবং আপনার মাধ্যমে বাংলাদেশি এবং সারা বিশ্বের যারা শ্রোতা আছেন তাদের সবাইকে, শ্রোতা দর্শক সবাইকে জানাই স্বাগত। অনেক ধন্যবাদ মুর্তজা ভাই। আমরা 1971 সালের পরে প্রায় 54 বছর অতিবাহিত করলাম এবং এর মধ্যে অনেকগুলো বিপ্লব সাধন হয়েছে, বিশেষ করে সিপাহী জনতার বিপ্লব 1975 সালে। তখনও কিন্তু আমরা একটা পরিবর্তনের আশা নিয়ে সিপাহী জনতা একসঙ্গে বিপ্লব করেছিল। গত 5ই আগস্ট আবার বাংলাদেশের পরিবর্তনের আশা নিয়ে, সর্বক্ষেত্রে একটা রাষ্ট্র মেরামতের আশা নিয়ে জনতা এবং ছাত্র জনতা বিপ্লব করেছে। তো আপনি কি মনে করেন সেই বিপ্লব সাধিত হওয়ার পরে বাংলাদেশের এই সংস্কার, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব এবং সেই সম্ভাবনার দিকে কতটুকু এগোচ্ছে বাংলাদেশ? আপনার দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করি অবশ্যই সম্ভব ছিল, এখনো আছে, কিন্তু তার খুব ভাবে এগুচ্ছে। কারণ এই জন্যই যে এখানে বিভিন্ন মতের লোক, বিভিন্ন চিন্তার লোক এক জায়গায় হয়েছে। এটা কোনো আলোচনা করে বা কোনো একটা বিষয় নিয়ে আমরা এই কাজটা করি নাই। যেমন মনে করেন একটা রাষ্ট্র মেরামত করতে গেলে যেমন খুর কেঁচি লাগে, সেরকম পাথর, খোয়া, ইট, সিমেন্ট সব লাগে, কিন্তু আমরা কোনো দিকেই করতে পারি নাই। আমরা কারো কাছ থেকে সিমেন্ট নিচ্ছি, কারো কাছ থেকে খোয়া নিয়েছি, এভাবে হয়তো আমরা একটা জায়গায় দাঁড়া করেছি। সেই যে দাঁড় করানো বিষয়, এখানে মেইন যিনি আছেন বিশ্বখ্যাত নোবেল জয়ী প্রফেসর ডক্টর ইউনূস, উনাকে কেন্দ্র করে এখানে একটা একটা বলয় গড়ে উঠেছে। সেই মধ্যে যারা আছেন উপদেষ্টা পরিষদে, যারা 21 জন সদস্য আছেন, তারা কি করছেন, কোন মতের, কোন দর্শনের, এটা আমি কিন্তু জনগণ আজও বুঝতে পারে নাই বলে আমার ধারণা। কারণ এখন যেসব সরকার যে কাজগুলো হাত দিয়েছেন, সেটা ইতিমধ্যেই 6জনকে কমিটি করে দিয়ে বিভিন্ন সংস্কারের পথে, নির্বাচন কমিশন, পুলিশ কমিশন, এগুলো কিছু করে দিয়ে একটা আগানোর চেষ্টা করছেন। কিন্তু এটা কতটুকু আগাতে পারবেন আমার সন্দেহ আছে। আমি মনে করি যে প্রথম ছাত্ররা একটা কথা নিয়ে আসছিলেন যে আর্মি ব্যাক, আমরা কোনো শাসন চাই না, কোনো সরকার চাই না। ঠিক আছে, আর্মি ব্যাক যদি না হয়, তাহলে এই ছাত্রদের কাছে তো কোনো গোলা বারুদ নাই, ছাত্রদের কাছে প্রোটেকশনের কিছু নাই। তো সেক্ষেত্রে আর্মি ব্যাক ছাড়া কিভাবে আমরা এটা করব? কিন্তু ছাত্ররা বলেছিলেন যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা বলেছিলেন যে আর্মি ব্যাক ক্ষমতা আমরা দিতে চাই না। সে তার ভিত্তি করেই এখন আর্মি ব্যাক আছেন না আর্মি সামনে আছেন, আমরা এটা জনগণ বুঝতে পারছে না। কারণ সেনাবাহিনী আমরা দেখেছি কয়েকদিন আগেই আপনার আনসাররা একটা বিদ্রোহ বলা যাবে না, একটা জোর জবরদস্তি করে তারা সচিবালয়ে ঢুকে পড়েছিল। তো তখন আবার সেই ছাত্রদেরকে ডাকতে হয়েছে,
সর্বশেষ সেনাবাহিনীকে ডাকতে হয়েছে, সেনাবাহিনী আসে তাদেরকে ব্যবস্থা নিয়ে তাদেরকে কাউকে আটক করেছে, কাউকে মামলা দিচ্ছে, এভাবে আগাচ্ছে। আর্মি ব্যাক বলতে যেটা বুঝি আমি, যে সেনাবাহিনীর প্রত্যক্ষ শাসন এদেশে মানুষ মেনে নেবে কি নেবে না, এটা আমি আপনি বলতে পারবো না। আমি মনে করি যে ডক্টর প্রফেসর ইউনূস সাহেব যেভাবে দেশটাকে নিতে চাচ্ছেন, সেভাবে উনি কতটুকু নিতে পারবেন, উনার এখানে যারা উপদেষ্টা আছেন তা তো আমি আগেই বলেছি, বিভিন্ন মতের লোক আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের লোক আছেন। কে কোন ভাবে কাজ করছেন ওখানে এটা আমরা জানি না। আমাদের এখন তড়িৎ গতিতে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলি আমরা সম্পূর্ণ করতে পারি না। যেমন আপনি প্রথমত ধরেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা ভিত্তিক আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, তারপর এক দফা আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবের কাছে আমরা সেই বিপ্লবের ফসল নিয়ে আমরা ঘরে নিতে চাচ্ছি, অথচ এই বিপ্লব যারা করেছেন, যারা নিহত হয়েছেন, তাদের সঠিক সংখ্যাটাও আজকে আমরা নির্ধারণ করতে পাইনি। এই সময়ের মধ্যে আমরা পারি নাই, কতজন পঙ্গু হয়েছেন, কতজনের পা গেছে, কতজনের চোখ নষ্ট হয়ে গেছে, এটাও আমরা করতে পারিনি। তা এই যে প্রাথমিক কাজটা আমরা এখনো করতে পারিনি। তাই আমি সম্পূর্ণ আশাবাদী হয়েও তারপরেও নিরাশ হয়ে যাচ্ছি যে কেন আমরা এটা করতে পারছি না। বিভিন্ন ভাবে বিভিন্ন লোক কথা বলছে, নির্বাচন দেন, নির্বাচন তাড়াতাড়ি দিতে হবে। ভাই, নির্বাচন দিবেন কিভাবে আপনি? আমি যদি রাষ্ট্র মেরামত না করতে পারি, রাষ্ট্র মেরামত বলতে আমি সংবিধানকে বোঝাচ্ছি। আমার সংবিধান, এই সংবিধান 1974 সালে বিশেষ ক্ষমতা আইন জারি করে এই সংবিধানকে কাটাছিড়া করা হলো। সেই সংবিধানে সেই 1974 সালে যখন বিশেষ ক্ষমতা আইন জারি করা হলো, প্রথম আমি জেলে যাই। ওই সময় প্রথম দিনই সন্ধ্যার সময় আমি মহাসিংহলের ছাত্র ছিলাম। আমরা খবর পেলাম যে এরকম এটা হয়েছে। আমরা তখন মিছিল নিয়ে বের হলাম, মহাসিংহল গেটের সামনে থেকে জৌলকলে ওপার থেকেই একদল হামলাকারী আসলো, রক্ষী বাহিনী আসলো, আসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। আরো কয়েকজন ছিলেন তার সাথে। তো তখন থেকে আমরা আসছি যে বিশেষ ক্ষমতা আইন বাতিল কর, বিশেষ ক্ষমতা আইন বাতিল কর। কিন্তু সংস্কার হওয়ার পরে যে এই বিশেষ ক্ষমতা আইন বাতিল হবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করি? কারণ তখন বিএনপি ক্ষমতায় ছিলেন, আসছে কয়েকবার, দুইবার তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছিলেন। কিন্তু সেই ক্ষমতায় আসার পরেও তারা কিন্তু এই বিশেষ ক্ষমতা আইন বাতিল করেন নাই। এই বিশেষ ক্ষমতা আইনে তারাও জেল খাটছেন, বারবার জেল খাটছেন, বারবার জেলে গেছেন, যেগুলো কোনো আইন নাই, যেটা আপনার কোনো সংশোধন নাই, কোনো বেল নাই। আপনি জেল থেকে আপনার একজন আত্মীয় যদি দেখা করতে যায়, সে দেখাও আপনি করতে পারবেন না। এটাই হলো বিশেষ ক্ষমতা আইনের একটা উল্লেখযোগ্য দিক। তা সেই ক্ষেত্রে আমি মনে করি অর্থাৎ যে আমি আপনারা যেটা আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার হতে চাই, সেটা হলো যে গত 1.5 মাসে প্রায় যে এই যে সরকার, আহ, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট 38 দিন ক্ষমতা আছে, আপনি কি দেখছেন যে এদের পক্ষে সংস্কার করা সম্ভব? ওনাদের ওনাদের যে অ্যাক্টিভিটিস, ওনাদের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে ইতিমধ্যে, তড়িৎ গতিতে হোক আর ধীরে সুস্থে হোক, তা থেকে আপনার মনে হয় যে ওনাদের পক্ষে রাষ্ট্র মেরামত করা সম্ভব? রাষ্ট্র মেরামত করা ওনাদের পক্ষে সম্ভব ছিল, কিন্তু এখন যেন মনে হচ্ছে যে সম্ভব না। কারণ যত দিনই যাবে তত যেভাবেই বলেন না কেন, রাজনৈতিক দলগুলো একটা চাপ আসবে। কারণ গণতন্ত্রহীন মানুষ থাকতে পারে না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্র আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমরা সেই গণতন্ত্রকে এখানে ওইভাবে নিতে চাই। আমরা একটা জিনিস মনে করি যে ওনারা পারবেন, পারবেন না এটা আমি বলতে পারবো না, হয়তো সময় সাপেক্ষ। সেই সময় তাদের দিতে হবে। সেই সময় যদি আপনি তাদের না দেন,
তাহলে আমরা কি করে একজনের কাছ থেকে এটা আশা করি যে আপনার পারবেন? আপনি একজন প্রথিতযশা রাজনীতিবিদ, দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জন্য, গণমানুষের জন্য রাজনীতি করে আসছেন। সো আপনার প্রত্যাশাটা কি, মানে জনগণের প্রত্যাশাটা কি? আপনার প্রত্যাশা মানে তো জনগণের প্রত্যাশা, যেহেতু আপনি জনগণের সংশ্লিষ্ট রাজনীতি করেন। তো জনগণ জনগণ কি না, চায়? জনগণের জনগণ কি পরিবর্তন চায় বলে আপনি মনে করেন? জনগণ কোথায় যেটা কোথায় পরিবর্তন চায়? জন- জনগণ পরিবর্তন চায় যে আমাদের সংবিধানটা যদি পরিবর্তন করা হয়, রাষ্ট্র কাঠামোটা যদি পরিবর্তন করা হয়। হুম, অনেক ধন্যবাদ মুর্তজা ভাই। এখন আমি আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাইছি সেটা হলো যে প্রায় এই বিপ্লবের 38 দিন অতিবাহিত হলো। এই 38 দিনে জরুরি কি কি সংস্কার প্রয়োজন ছিল, জরুরি এই সরকারের জন্য কি কি কাজ করার ছিল, এবং কি কি কাজ তারা করে নাই সুযোগ থাকা সত্ত্বেও, এবং জনতা, ছাত্র জনতা অ্যাকচুয়ালি কোন ধরনের পরিবর্তন আশা করে, এই জিনিসটা আপনার কাছে একটু আলোকপাত চাই, এই জিনিসটা একটু জানতে চাই। আপনি যদি এই বিষয়টার উপরে একটু ব্যাখ্যা করতেন। না, আমাদের এখানে আমি একজন ব্যক্তি বা একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমি বলতে চাই, যেটা করা প্রথম উচিত ছিল এটা ওনারা করেছেন, কিছুটা হলেও তারা করতে পেরেছেন। সেটা হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি, চাঁদাবাজি, লুটতরাজ, এগুলো থেকে জনগণকে হয়তো সম্পূর্ণ করতে পারে নাই, কিন্তু কিছুটা হলেও তারা একটু স্বস্তিতে আনতে পেরেছে। এখনো পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী, যে পুলিশের যারা আছেন সদস্য, তারা কেন জয়েন করেন নাই, জয়েন করবেন কিনা তাও ওনারা বলছেন না। এই সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন একজন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, উনি বলছেন চলছে, কিন্তু আমরা যখন রাস্তায় নামছি তখন মানুষের ভিড়, অর্থাৎ আপনার দাবি, গত 16, 17, 18 বছরের যে দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলো তারা পুঞ্জীভূত, তাদের যে ক্ষোভ, সেইগুলো তারা প্রকাশ করার জন্য সবাই সকাল ভোর থেকে সন্ধ্যা রাত 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত তারা মিছিল মিটিং করে রাস্তাঘাট বন্ধ করে রাখছে। এ বিষয়ে কোনো পদক্ষেপ নাই। হয় আপনি মিটিং মিছিল বন্ধ করে দেন, না হলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা চলার ব্যবস্থা করে দেন। একটা তো করতে হবে আপনাকে। আপনি কিছুই করতে পারছেন না বা করছেন না। কেন করছেন না আমি জানি না, লোক বলে অভাব না কি, এটা তো আমি বলতে পারবো না। এখন আপনি যেটা করছেন, মাননীয় প্রধান আপনার প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, উনি যেভাবে দেশটাকে গড়তে চেয়েছেন, এখন সেইভাবে উনি গড়তে পারবেন কিনা, লোকজন ওনাকে একসেপ্ট করবে কিনা, এটা আমি বলতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি, যদি উনি উনার সাধ্য মতো, উনি যদি জনগণের আশা আকাঙ্ক্ষা মতো উনি ওনার পরিষদ নিয়ে আগাতে পারেন, অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা পরিষদ বা অন্য যা আছে, প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, এদের নিয়ে নিশ্চয়ই তাকে accept করে নেবে। কিন্তু এটা কতক্ষণ? আপনাকে এইভাবে নির্বাচনে যাব, এটা করার পরে আমরা নির্বাচনে যাব, কিন্তু এরপরেও আমরা তো সেটা মানছি না। আমরা বলছি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচনের তারিখ ঘোষণা করবেন কিভাবে? আগের সংবিধান অনুসারে? আগের সংবিধান তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগের সংবিধান এ দেশের মানুষের জন্য আগের সংবিধানে ভিত্তি করেই এক ব্যক্তি এক শাসন, স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে একটা উল্টা পাল্টা করে আমাদের, সবই ঠিক আছে, সবই ফিরে পাবো আমরা, কিন্তু যে মায়ের সন্তান চলে গেছে, যে ভাইয়ের ভাই চলে গেছে, যে বাবার সন্তান চলে গেছে, সেগুলো তার ফিরে পাবো না।
আজ পর্যন্ত আমরাও কিন্তু এই জায়গাটায় আসতে পারি নাই, যে কতজন লোক পঙ্গু হয়ে গেছেন। পঙ্গু কি, কারো চোখই নাই, চোখে আর দেখতে পাবেন কিনা ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আবার কারোর পা নাই, পা কেটে ফেলতে হচ্ছে। তো এগুলো চিকিৎসা বলছেন সিএমএইচ, আমাদের সেনাবাহিনীর যে হাসপাতাল আছে সিএমএইচ এ তারা রেগুলার নাম্বার দিচ্ছেন আইএসপিআর থেকে, যে আপনারা এখানে যোগাযোগ করেন। আমি জানি না কত ইমপ্রুভমেন্ট আছে, আমার কাছে সেই তথ্য নাই। তাই আমি মনে করি যে আমরা যে যেখানেই থাকি, যেভাবেই থাকি, প্রথমত আমরা এখনো যে সময়টা আছে, যে সময় অতিবাহিত হয়েছে ওই সময় তো আর আমি টেনে আনতে পারবো না। ওইখান থেকে শিক্ষা নিয়ে আমি যদি এখন সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমাকে জনগণের কাতারে যেতে হবে, জনগণকে সাথে নিয়ে যেতে হবে। এই জনগণের সাথে সাথে আরেকটা বাক্য আমি বলতে চাই, যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এদের দক্ষতা, এদের বিচক্ষণতা দিয়ে এরা যেভাবে 5ই আগস্ট যেভাবে শেখ হাসিনা চলে গেছেন, তখন থেকে এরা যেভাবে শৃঙ্খলার মধ্যে দেশটাকে আনার চেষ্টা করেছেন, এজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং মনে করি যে এই দেশে যদি আবার কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কেউ চলে করে, তাহলে সেটাকে আমাদের সেনাবাহিনী এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ মর্তুজা ভাই। আমি সর্বশেষ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা আপনার কাছে জানতে চাইছিলাম, সেটা হলো যে আপনার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি, এনডিপি রাষ্ট্র সংস্কারের যে চিন্তা, এনডিপির আপনার পার্টি রাষ্ট্র সংস্কারের চিন্তাটা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন, সেক্ষেত্রে অন্য অন্য যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, আপনাদের পার্টির রাষ্ট্র সংস্কারের চিন্তা এবং অন্যদের রাষ্ট্র সংস্কারের চিন্তার সঙ্গে কতটুকু সামঞ্জস্যতা আছে এবং কতটুকু পার্থক্য আছে, সেই জিনিসটাও আমরা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যেত। তো আসলে না, এনডিপি কোথায় আমরা কোথায় রাষ্ট্র সংস্কার চায়? আমরা এনডিপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের কথা যেটা আমরা বলছি, সেটা আমরা বলি এভাবে, রাষ্ট্র মেরামত যদি করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের সাংবিধানিক ব্যবস্থার মেরামত করতে হবে। সংবিধানকে আমরা কাটা ছিঁড়া সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান আনতে হবে। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, নতুন সংবিধান আসবেন কিভাবে? আগে স্বৈরাচার সরকার, তারা এমন একটা জিনিস আমাদের সুস্থভাবে চলার পথকে সুগম করে যান নাই, যে আমরা সে পথে চলতে পারি। তারা আপনার গণভোট পর্যন্ত তারা বাতিল করে গেছে। তাহলে আমরা কিভাবে এটাকে, এই সংস্কারটা আমরা কিভাবে করব? হ্যাঁ, আমরা সংস্কার করব। একটা আমি মনে করি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি মনে করে, এই সংস্কার করতে গেলে বিপ্লবী সরকারের প্রয়োজন। বিপ্লবী সরকার মাধ্যমেই আমরা কনস্টিটিউশনটাকে চেঞ্জ করতে পারবো, ফেলে দিতে পারবো, দিয়ে নতুন একটা কনস্টিটিউশন বানিয়ে আমরা মানুষের কাছে উত্থাপন করতে পারবো। এনডিপি মনে করে আমাদের প্রথম যেটা কাজ, সেটা হলো সকল কালা কানুন, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সব কিছুকে আমরা একত্রিত করে, আমরা মনে করি যে কোনো মানুষেরই ন্যূনতম যেন সাংবাদিক, জনগণ, রাজনৈতিক নেতা, সাধারণ জনগণ, সবাই যেন, কেউ যেন এর থেকে আপনার বাদ না পড়ে, সবাইকে একত্রিত করে আমরা একটা সংস্কার করতে চাই। সেই সংস্কারটার প্রথম শব্দই হলো আমাদের কাছে, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির কাছে, সংবিধানকে বাতিল করে দেওয়া। সংবিধানকে বাতিল করে আমরা আমাদের পথে আগাতে থাকবো। এবং সংবিধান বাতিল করতে গেলে হঠাৎ করে বাতিল করা যাবে না। ডক্টর প্রফেসর ইউনূস সাহেব যখন এখানে এসে, উনি যখন সাংবিধানিক ভাবেই শপথ নিয়েছেন, তাহলে এটা তো একটা সাংবিধানিক সরকার, এটা কিভাবে আপনি এখানে করবেন? এটা আমাদের, আমরা এর মধ্যে কয়েক দফা বৈঠক করেছি আমাদের ন্যাশনাল কমিটি, যে সেখানে আমরা কেউই এই জায়গায় আজকে পৌঁছাতে পারি নাই, যে কিভাবে এই সংস্কার করে আমরা সংবিধানকে রেখে দিতে পারবো, শেষ করে দিতে পারবো।
রেখে না, শেষ করে দিতে পারবো। এই সংবিধান দেখে আমাদের কোনো কিছু হবে না। এটা আমাদের প্রথম কথা। প্রথম কথাই আমাদের সংবিধানকে ফেলে দিতে হবে। এই সংবিধান ফেলে দিয়ে নতুন মানুষের, নতুন দেশের, নতুন মানুষের সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে হবে। অনেক ধন্যবাদ। আপনি মনে করছেন যে সংবিধান পরিবর্তন হলে অনেক কিছুই, বাংলাদেশের অনেক কিছুই পরিবর্তন সম্ভব। অনেক ধন্যবাদ মুর্তজা ভাই আমাদের সঙ্গে রাইট। এতক্ষণ থাকার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় আলোচনা নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের জন্য আবার অনেক শুভকামনা। আবার দেখা হবে পরবর্তী কোনো অতিথি সাথে আমাদের সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠানে। আপনা আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।